আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কনসোল ডট লগ এর ডিবাগিংটা কিভাবে করতে হয়। আজকে আমরা মেনলি দেখাবো হচ্ছে নোট জেএস ডিবাগার। সো কনসোল ডট লগ এর ডিবাগিং আর ডিবাগারের মধ্যে পার্থক্যটা কি সেটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং কোনটা বেশি পারফেক্ট এটা নিয়েও আমরা আলোচনা করব। সো প্রথমত লাস্ট ক্লাসে ডিবাগিংটা আমরা আরেকটা আবার রিপিট করি। সো ডিবাগিংটা কি আমরা সবাই জানি যে প্রোগ্রামিং করার সময় আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। ওই সমস্যাটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে মিলে ডিবাগিং করা লাগে। যেমন কি ধরনের ভুল হইতে পারে, ভুল আউটপুট আসা, ভেরিয়েবলের ভুল আসা, ফাংশন ঠিক মতন কাজ না করা, প্রোগ্রাম ক্রাশ করা, লজিক এরর, এরকম অনেক ধরনের প্রবলেম আসতেই পারে। এগুলোকে মেনলি বলা হয় বা এই প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। এখন আমরা ডিবাগিং করছি, বা ডিবাগিং এর বাগ অ্যাকচুয়ালি কি? বাগ মেইনলি বলা হয় আমাদের কোডের এমন কোনো ভুল যার কারণে প্রোগ্রাম প্রত্যাশিতভাবে কাজ করে না। এরকম অনেক ছোটখাটো ভুল আমরা দিই। আমরা অনেক সময় বলি না বাগ, একটু বাগটা দেখেন, যে এরকম টাইপের বলে থাকি। যেমন এখানে একটা এক্সাম্পল দিই, লেট এ ইকুয়াল টু 10 আর লেট বি ইকুয়াল টু 20, দুইটা যোগফল করতে বলছি। নর্মালি যোগফল আসা উচিত কিন্তু 30, কিন্তু আমার আউটপুট আসছে 1020। এখানে দেখেন আমরা আশা করছিলাম 30, কিন্তু জাভাস্ক্রিপ্ট স্ট্রিং কনসেন্ট্রেশন করেছে। মানে কি, আমরা 10 দিয়েছি এ কে নাম্বার হিসাবে, কিন্তু বি যে 200 আমরা ডাবল কোটেশনের মাধ্যমে এটাকে কি বানিয়ে দিছি, স্ট্রিং বানিয়ে দিছি। দ্যাটস ওয়াই 10 এবং 20 যোগ করছে ঠিক আছে, কিন্তু দুইটাকে লাগাই দিছে, দুইটাকে ম্যাথ হিসাবে কাজ করে নাই। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লজিক বাগ। এখন আমরা আগে কিভাবে ডিবাগ করতাম, যে কিভাবে অ্যাকচুয়ালি ডিবাগটা আমরা করে থাকতাম, সেটা হচ্ছে আমরা এ বি সব দিতাম, এ বি এরকম লেট সাম এ প্লাস বি সব এরকম দিতাম, কনসোল ডট লগ সাম এরকম করে দিয়ে থাকতাম। এটা অ্যাকচুয়ালি আমরা ডিবাগিং বলা যায়। এভাবে অ্যাকচুয়ালি আমরা কনসোল ডট লগের কাজ করে থাকতাম, যেটা আমরা গত ক্লাসেই দেখাইছিলাম যে কনসোল ডট লগের ডিবাগিং এর কাজটা কিভাবে করতে হয়। কিন্তু আপনি যদি একজন প্রফেশনাল প্রোগ্রামার হন বা একজন নোট জেএস এর এক্সপার্ট হন, আপনি কখনোই এইভাবে ডিবাগিংটা করবেন না। এটা হবে কি, আপনাকে প্রফেশনালিজমটা মেনটেন করা হবে না, যার ফলে কি হবে, আপনার ক্লায়েন্ট আপনার উপরে সন্তুষ্ট হবে না, বা আপনার যে আপনাকে যারা প্রজেক্ট বানাতে দিচ্ছে, আপনার ফ্যাকাল্টি হতে পারে বা আপনার ক্লায়েন্ট হতে পারে, কেউ অ্যাকচুয়ালি সন্তুষ্ট হবে না। তাহলে এখন এটার করণীয়টা কি? আমরা ন্যাচারালি 10টা বা ছোট কোনো প্রোগ্রাম হলে কনসোল ডট লগের কাজ করতে পারি, কিন্তু প্রোগ্রামটা যদি হয় 1000 লাইনের, প্রোগ্রামিংটা যদি হয় বিশেষ করে 100টা ফাইল থাকলো বা আরো বেশি 500টার উপরে ফাংশন থাকলো, তখন আমরা কি করব? তখন আমরা মেনলি ইউজ করব নোট জেএস এর ডিবাগার। এখন ডিবাগারটা কি? এখন ডিবাগার হলো এমন একটা টুল যার মাধ্যমে আমরা প্রোগ্রামকে নির্দিষ্ট জায়গায় পজ করতে পারি এবং লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখতে পারি। এখন পজ করা মানে কি? যেমন আমাদের বাংলাদেশে অনেক সময় অনেক প্রকল্পর কাজ হয়, প্রকল্পটা এক জায়গায় যখন আমরা থামাই দিই, ওই থামাই দেওয়া মানে কি, ওই অতটুকু অব্দি কাজ হচ্ছে, এর পরের বর্তিতে কি কাজ হবে সেইটা আমরা জানি না, বাট যতটুকু অব্দি কাজ হচ্ছে ততটুকু পর্যন্ত আমরা থামাই দিছি। ঠিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডিবাগার এমন একটা টুল যেখানে আপনার কি করে, প্রোগ্রামিং এর যে কোনো একটা লাইনে ও থামাই দিবে, আগে যা করছেন ওই অবধি, এরপর আপনি কি কাজ করবেন সেটা আর জানবো না। এই কারণে জানবো না বিকজ আমি থামাই দিছি, এই কারণে ডিবাগারের কাজটাই হচ্ছে এইটা। সো এটা করে অ্যাকচুয়ালি লাভ কি, ডিবাগারে ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পারি, কোন লাইন এক্সিকিউট হচ্ছে সেটা দেখতে পারি, কোন ভেরিয়েবলের ভ্যালুটা আছে সেটা দেখতে পারি, কোন ফাংশনটা কল হচ্ছে সেটাও দেখতে পারি, কোথায় ইরর হচ্ছে তাও দেখতে পারি, আর প্রোগ্রামিংটা মানে প্রোগ্রামটা কিভাবে ফ্লো করছে সেটাও আমরা দেখতে পারি। এখন ডিবাগার ব্যবহার করার মেলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কোড পরিবর্তন না করেই আমরা চাইলে ডিবাগ করতে পারি, লাইভ ভেরিয়েবল দেখতে পারি, ফাংশনের ভিতরে প্রবেশ করতে পারি, স্টেপ বাই স্টেপ কোড এক্সিকিউট করতে পারি, বড় প্রজেক্টে বাগ খুব সহজে খুঁজে পাওয়া যায়। মানে কোনো ধরনের ইরর যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, ডিবাগার একমাত্র ওয়ে যেটার মাধ্যমে আমরা দিতে পারি। ফর এক্সাম্পল আপনি একটা লাইনে থামাই দিলেন, ওই লাইনের পর স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকলেন যে কি কাজ হচ্ছে, কেন হচ্ছে, আর কোথায় মেনলি ইররটা ফাইন্ড আউট হচ্ছে, সেটা আপনাকে এই ডিবাগার টুলটা দেখাই দিবে। কিন্তু শুধু ডিবাগার কিওয়ার্ডটাই যে সব কিছুর মেইন তা কিন্তু না, এটার আরেকটা অপোজিশন আছে যেটা হচ্ছে ব্রেক পয়েন্ট। এখন ডিবাগার তো জানলাম যে আমরা প্রোগ্রামার মানে প্রোগ্রামিং এর যে কোনো সময় পজ করতে পারি, কিন্তু এতে কিছু অসুবিধা আছে।
কোডে ডিবাগার লিখতে হয়, এই যে ডিবাগার কিওয়ার্ডটা লিখতে হয়, এই যে এই ডিবাগার কিওয়ার্ডটা লিখতে হবে, পরে মুছে ফেলতে হয়, পরে আবার আপনার মুছে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার প্রবলেম হতে পারে। কিন্তু ব্রেক পয়েন্ট দিলে কি হয়, শুধু লাইন নাম্বারের বাম পাশে ক্লিক করলে হয়। আমি জানি এগুলো আপনাদেরকে যখন বুঝাচ্ছি আপনারা হয়তোবা অনেকেই কম বেশি বুঝতে নাও পারেন, না বুঝারই কথা, যখন আমরা কোড করব তখন আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। এই যে ব্রেক পয়েন্ট দিলে কি হবে, লাইন নাম্বারের পাশে ক্লিক করলে হবে। এটার সুবিধা কি, কোড পরিবর্তন করতে হয় না, এবং প্রফেশনাল ডেভেলপাররা সাধারণত এটাই ব্যবহার করে থাকেন। আজ আমরা মেনলি কি শিখব, ব্রেক পয়েন্ট কি, স্টেপ ডিবাগিং কি, কন্টিনিউ, স্টেপ ওভার, স্টেপ ইনটু, স্টেপ আউট, ভেরিয়েবলস কল স্ট্যাক, এগুলা। সো স্টেপ ওভার, যেটাকে আমরা কিওয়ার্ডে মানে বিশেষ করে কিবোর্ডে F10 হিসাবে চিনি, সেটা হচ্ছে বর্তমান লাইন এক্সিকিউট করে পরবর্তী লাইনে যায়, কিন্তু যদি ফাংশন কল থাকে তবে তার ভিতরে না গিয়ে পুরো ফাংশন এক্সিকিউট করে দেয়। আমি জানি এগুলো এখন কিছুই বুঝতেছেন না, এগুলো জাস্ট ডেফিনিশন, এগুলো আপনাদের ভাইবা বোর্ডে আস করতে পারে বা আপনাদেরকে 1-2 মার্কসের থিওরিও আসতে পারে, এই কারণে আমার দেওয়া। আর স্টেপ ইনটু হচ্ছে যদি বর্তমান লাইনে কোনো ফাংশন কল থাকে তবে সেই ফাংশনের ভিতরে প্রবেশ করে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। আর স্টেপ 4 হচ্ছে শিফট প্লাস F11, বর্তমান ফাংশনের কাজ শেষ করে যে ফাংশন থেকে কল করা হয়েছিল সেখানে ফিরে যাওয়া। সো এই হচ্ছে আমার ওভারঅল, আমার যাবতীয় যা যা শেখা দরকার আমি শিখে ফেলছি। রাইট নাও আমরা কি করব, এখন এটাকে এক্সাম্পল আকারে কাজ করব। সো বরাবরের মতন আমরা নিউ টার্মিনালে যাব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই সুন্দর মতন এগুলা বুঝার ট্রাই করবেন, কারণ এখন কিন্তু আমরা প্রফেশনালিজমে ঢুকে গেছি। আমরা কিন্তু এখন আর বিগিনার না, ইন্টারমিডিয়েটও না, আমরা কিন্তু এখন প্রফেশনালে ঢুকে গেছি। সো আপনারা একটু এগুলা ভালো করে শেখার চেষ্টা করবেন। সো একটু ভুল গেছে, MDI হয়ে গেছে, MKDIR ক্লাস 42, একটু ভুল হয়েছে, আমি আবার করি, MKDIR ক্লাস 42, CD ক্লাস 42, NPM INIT -y, এর একটু সময় নেবে। ওকে, হয়ে গেছে। সো টাচ index.js, বাকিটা আমরা পরে দেখে নিচ্ছি। সো সবার আগে index.js এর কাজটা করি। সো আমরা সবাই জানি লেটে আমরা ওই যে যেটা সবার আগে একটু আগের রুলসটাই ফলো করি, যে লেট ওই যে যেভাবে আমরা আগে করে আসছি, লেট ওয়াই মানে console.log এর ডিবাগিংটা। সো console.log x, console.log y, let sum equal to x plus y, and at the last কি হবে, console.log sum। ওকে, এভাবে আমরা করে দিলাম। এখন যদি নোট index.js করি, ফর এক্সাম্পল নোট index.js করি, আপনার এই যে x10 15 সুন্দর মতন আসছে, বাট এটা কিন্তু প্রফেশনালিজমটা মেনটেন করে নেই। প্রফেশনালিজম মেনটেন করার জন্য প্রথমত যারা মেনটেন করে তারা বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসে। সো ইন্টারমিডিয়েট লেভেলে যে আপনি কি করবেন, এরকম ডিবাগার কিওয়ার্ডটা দিয়ে দিবেন। ডিবাগার কিওয়ার্ডটা দিয়ে দিলে হবে কি, ওই যে আগের console.log দেওয়ার দরকার নেই, ওটা বাদ। এখন যদি নোট index.js করেন তাহলে আমার শুধু 15 আসতেছে। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, ভাই তাহলে লাভটা কি হইল, আমি যে ডিবাগারটা ইউজ করলাম এটা কি আজও আমার লাভ হইলো? আমি তো কোনো লাভ দেখতে পাচ্ছি না। আপনি যদি প্রথমবার এই প্রোগ্রামিংটা করে থাকেন আমার সাথে, আপনি একদম সঠিক কথাই বলছেন যে আপনি আসলেই বুঝতে পারেন না ডিবাগারটা ইউজ করার কারণ কি। বাট যারা ধরতে গেলে এগুলো শিখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন এটা অ্যাকচুয়ালি কিভাবে আসতে হয়। যারা পারেন এদের নিয়ে আমি হয়তো বা খুব একটা অরিড না, বাট যারা মানে বুঝতে পারতেছে না তাদেরকে নিয়ে আমি বলতেছি। দেখেন, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে করতে হবে নোড ইন্সপেক্ট index.js। আপনি যদি নোড ইন্সপেক্ট index.js এ যে জাস্ট ক্লিক করেন, দেখেন আমাকে এখন সবকিছু দেখাচ্ছে। সেখানে কি দেখাচ্ছে, যে তোমার প্রোগ্রামিং এর শুরুতে এক্স ওয়াই ঠিক আছে, কিন্তু ডিবাগারে যে তুমি কি করছো, বাকি লাইন আমাকে আর দেখাচ্ছ না, তুমি এক্স ওয়াই পর্যন্ত থেমে গেছো। এখন আমি যদি পরবর্তী লাইনগুলো দেখতে পারি, এর জন্য আমাদেরকে কি করতে হবে, নেক্সটে যাইতে হবে। নেক্সটে গেলে কি দেখাইলো, ডিবাগার দেখাইলো।
নেক্সটে গেলে আমাকে কি দেখাবে, এই যে নেক্সটের পরে দেখাচ্ছে লেট এক্স প্লাস ওয়াই কনসোল ডট লগ, এরকম সাম দেখাচ্ছে। সো আশা করি এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা করে। সো জাস্ট এ মিনিট, আমরা আবারও একটু গিট ব্যাশে যাই। এটা আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে ডিবাগারটা মেইনলি কাজ করে, কিন্তু ডিবাগারটা আমি আপনাদেরকে সবসময় ইউজ করতে নিষেধ করব। কেন ইউজ করতে নিষেধ করব সেটা এখন আমি এখনই বলে দিচ্ছি। সো সিডি ক্লাস 42 অ্যান্ড নোট ইন্ডেক্স জিএসটা আমি একটু পরে কাজ করতেছি। দেখেন ন্যাচারালি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে আপনারা কখনোই এই ডিবাগারটা না ইউজ করেন। ডিবাগারটা হচ্ছে কি, আপনার এটা আবার মুছে ফেলতে হবে, এরকমভাবে মুছে ফেলতে হবে, যেটা অ্যাকচুয়াল একটা হ্যাসেল। আমি চাই যারা এখন ইন্টারমিডিয়েট লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে চান, বিশেষ করে ডিবাগারের ক্ষেত্রে আপনারা ব্রেক পয়েন্ট ইউজ করবেন। এখন ব্রেক পয়েন্টটা কিভাবে, সেইটাকে দেখানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ছোটখাটো কাজ করি। ক্যালকুলেট টোটাল প্রাইস কোয়ান্টিটি, ওকে, কনস্ট টোটাল প্রাইস ইনটু কোয়ান্টিটি রিটার্ন টোটাল। ওকে, এটা জাস্ট একটা কোড, এটা কিন্তু আপনারা আবার খুব সিরিয়াসলি নিয়েন, এটা খুব ইজি একটা কোড, আপনারা বুঝতে পারছেন হয়তো বা যারা ধরতে গেলে জাভাস্ক্রিপ্ট করছেন, এর জন্য এগুলো কিন্তু আমি আর বুঝিয়ে যাচ্ছি না। ওকে, সো এখানে একটা ছোট্ট ইরর আছে, কনস্ট, ওকে, সো কনস্ট রেজাল্ট, আমরা এখন ফাংশনটাকে কল করব, ক্যালকুলেট টোটাল প্রাইস কোয়ান্টিটি জাস্ট কনসোল ডট লগ রেজাল্ট। ওকে, এখন আমরা কি করব, সবার আগে নোট ইন্ডেক্স ডট জিএস করে রেজাল্টটা বের করে দিই সবার আগে প্রথমত। এখন আমরা নোট ইন্ডেক্স ডট জিএস করি, দেখেন আমার 4500 টাকা আসছে সিম্পল ভাবে। এখন আমি চাচ্ছি যে এক জায়গায় ব্রেক পয়েন্ট দিয়ে একটা লাইন থামায় দিব, সেটা এখন কিভাবে সম্ভব, তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে। রুলস কি, সো প্রথমত আমরা যেহেতু এখানে সব কিছু করে ফেলছি, সো রুলস হচ্ছে প্রথমত আপনাকে ভিএস কোডটা ওপেন করতে হবে, ইন্ডেক্স ডট জেএস ওপেন করতে হবে, দেন আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় ব্রেক পয়েন্ট দিতে চাচ্ছেন। যেমন আমি এইখানে ব্রেক পয়েন্ট দিতে চাচ্ছি, দেখেন আমি আবার রিমুভ করে দিই একটু, দেখেন এই যে আপনার ডান বাম পাশে দেখবেন এরকম করতে করতে যাবেন, দেখছেন এখানে একটা রেড লাইন দেখাচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয়, দেখেন ক্লিক টু একটা ব্রেক পয়েন্ট, এটাকে ব্রেক পয়েন্ট বলা হয়। এখন আমি চাচ্ছি তুমি এইখানে একটু থামায় দাও, প্রাইস পর্যন্ত থামায় দাও, এরপরে কি আসবো ওটা আমি পরে দেখতেছি, কিন্তু এখানে তুমি ব্রেক পয়েন্টটা থামায় দাও। এখন আমি চাবো কি একটু রান করতে, রান অ্যান্ড ডিবাগ করতে চাবো, যেটাকে কন্ট্রোল রান প্লাস ডিবাগ বলে, আমি এখানে একটু রান করব। সো রান করার পর এখানে অ্যাকচুয়ালি তেমন কিছুই আসতেছে না, সো আমি একটু একটু ওপেন লঞ্চ ডট জ্যাসন করবো, যেখানে এই যে দেখেন ওপেন ডট লঞ্চ করবেন, এটা মাথায় রাখবেন, ওপেন লঞ্চ এটা করে থাকবেন। আপনাদের হয়তো বা আর এরকম নাও আসতে পারে, আপনাদেরকে এরকম আসতে পারে যে যখন আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে রান অ্যান্ড ডিবাগ একটা অপশন আসবে, তিনটা অপশন আসবে, রান ডিবাগ অপশনে ক্লিক করবেন, দেন আপনার অপশন আসবে নোট জেস, এরকম ভাবে একটা ক্লিক করতে পারেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন, কিন্তু আমি যেভাবে করাচ্ছি আপনারা সেটা দেখেন, ঠিক আছে? এভাবে তো দেখলাম সব কিছু ঠিক আছে। এরপর আমরা কি করব, এই যে রান অ্যান্ড ডিবাগে জাস্ট এটা ক্লিক করব, এই যে ক্লিক করলাম, আমাকে এখানে কি দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে 1500, এই যে কোয়ান্টিটি দেখাচ্ছে আনডিফাইন্ড, রিকোয়ার আনডিফাইন্ড, রেজাল্ট আনডিফাইন্ড, সবই আনডিফাইন্ড দেখাচ্ছে। কেন আনডিফাইন্ড দেখাচ্ছে বলেন তো, কারণ আমি প্রাইসের পরে কোয়ান্টিটির জায়গায় মেনলি ব্রেক পয়েন্ট দিছিলাম, দ্যাটস ওয়াই আমাকে কি দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে। এইটা তো আমি বুঝতে পারলাম। এখন আমরা যদি নেক্সট লেভেলে যাইতে চাই বা নেক্সট স্টেপে যেতে চাই, যেমন এই যে আমরা বলছিলাম যে আপনাদেরকে যদি দেখাই স্টেপ ওভার, যে পরবর্তী লাইনে যাওয়ার জন্য,
পরবর্তী লাইনে যাওয়ার জন্য আপনার কিবোর্ডের F10 এ ক্লিক করবেন। F10 এ ক্লিক করলে পরবর্তী অপশনে চলে আসছে। দেখেন তখন আমার রেজাল্ট আনডিফাইন্ড কেন? বিকজ আমি এখানে পরবর্তী অপশনটায় চাপ দিয়ে রাখছি, দ্যাটস ওয়াই। এইভাবে অ্যাকচুয়ালি মেনলি কাজ করতে হয়। আমি আপনাদেরকে আরেকটু সোজা এক্সাম্পল দেখাবো, তার জন্য আমার সবগুলো এগুলো অফ করে দিতে হবে, এইটাও অফ করে দিতে হবে। এখন আসি সবার আগে এখানে একটা জোস একটা এক্সাম্পল আমি আপনাদেরকে করাই, সেটা হচ্ছে দুইটা ফাংশন দিয়ে, যেমন ফাংশন অ্যাড এ বি, সো রিটার্ন এ প্লাস বি। ওকে, এরপর আমি আরেকটা ফাংশন দিব, সেটা হচ্ছে ফাংশন ফাংশন ক্যালকুলেট এ বি let sum equal to at ab. ওকে, let multiply, এখানে আমরা add ফাংশনটাকে ভিতরে ঢুকাই দিছি, অরিড হবেন না, মাল্টিপ্লাই ab, ঠিক আছে, দেন রিটার্ন সাম অ্যান্ড মাল্টিপ্লাই। যেহেতু এখানে ডাবল, দ্যাটস আমরা রিটার্নটাকে অন্যভাবে পাস করে দিলাম। এখন ঠিক এর বাহিরে যে কি করব, কনস্ট রেজাল্ট ক্যালকুলেট, আমরা কি দিব, কিছু ভ্যালুস দিয়ে দেব, 10 20 দিলাম, বা অন্য যে কোনো কিছু আপনি চাইলে দিতে পারেন। সো কনসোল ডট লগ রেজাল্ট। ওকে, সো এখন যদি আমি এখানে নোট ইন্ডেক্স ডট জেএস করে ফেলি, ফর এক্সাম্পল নোট ইন্ডেক্স ডট জেএস করলাম, আমি এখানে ছোট্ট ভুল করছি, নোট index.js, ওকে, সাম 30 মাল্টিপ্লাই 200, এরকম করে ফেললাম। ওকে, এখন আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বোঝাতে চাচ্ছি। তো সবার আগে আমি চাচ্ছি যে এখানে একটা ব্রেক পয়েন্ট দিতে, এখানে একটা ব্রেক পয়েন্ট দেওয়ার পরে আমি রান অ্যান্ড ডিবাগ করতে চাচ্ছি। রান অ্যান্ড ডিবাগ করার পরে দেখেন আমার কি আসছে, এখানে আমার তেমন কিছুই কিন্তু আসে না, আমি যদি ভালো করে দেখি সব আনডিফাইন্ড আসছে, এরকম ভাবে দেখাচ্ছে, তাই তো? তার আগে লঞ্চ ডট জ্যাসনও সব কিছু ঠিকঠাক আছে, এইখানে দেখাইলো। এখন এফ আমি যদি আবারও এটা কাজ করি কষ্ট করে, আবারও একটু কষ্ট করে করি, জাস্ট আ মিনিট। ওকে, প্রথমত আমি আবারও কি করব, একটু রান অ্যান্ড ডিবাগ করব, আমার একটু বারবার ভুল যাচ্ছে। ওকে, রান অ্যান্ড ডিবাগ করলাম, আপনাদের এরকম ইয়ালো কালার একটা জিনিস আসবে, রান অ্যান্ড ডিবাগ করলাম। এখন F10 এর কাজ কি সেটা আমি আপনাদেরকে একবার একটু বুঝাই দিই। F10 এর কাজ হচ্ছে, যেমন আপনি যদি এখন মানে নেক্সট লাইনে মানে যদি ফাংশনের বাইরে কাজ করেন, ফর এক্সাম্পল ফাংশনের বাইরে যদি কাজ করেন, তাহলে কনস্ট রেজাল্ট কি করবে, যদি ফাংশনের বাইরে কাজ করেন তাহলে আপনার নেক্সট লাইনে চলে আসবে। ফাংশনের বাইরে যদি থাকে তাহলে কি হবে, ফাংশনের মানে ফাংশনের মধ্যে যে যে কাজগুলো আছে এটা হচ্ছে ওভারঅল একটা রেজাল্ট আসবে, F10 কি করে সেইটাই কাজ করে ফেলে, স্টেপ ওভার হিসাবে কাজ করে ফেলে। এখন আমি যদি আবারও এটা একটু ইরেজ করে দেই, আবারও এটা কাজ করি, একটু আবারও F5, এখন যদি আপনি দেখতে চান এই যে কনস্ট রেজাল্ট 10 20 আসছে, F11 এর কাজটা মেইনলি কি, F11 কি বলছে, যদি বর্তমান লাইনে কোনো ফাংশন কল থাকে তবে সেই ফাংশনের ভিতরে প্রবেশ করে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। এখন ন্যাচারালি দেখেন এখানে তো বাহিরে অ্যাকচুয়ালি, বাট তাও যদি আমি F11 এ চাপ দেই, অ্যাকচুয়ালি কোথায় মেইনলি কাজটা হচ্ছে ও কিন্তু আমাকে সেখানে নিয়ে গেছে। এরপর আপনি যতবার F11 চাপ দিবেন ও কিন্তু আমাকে ফাংশনের ভিতরে ফাংশন নিয়ে যাবেন, যতবার করবেন ততবারই যে কোন স্টেপ বাই স্টেপ আসছে, আপনি যে ফাংশনটা কল করলেন। যেমন ধরেন আমি আরেকটা বার আপনাকে একটু দেখাই, ঠিক আছে, ওয়ান মোর টাইম। সো আমি আরেকবার কি করব, যে একটু F5 এ চাপ দিলাম, ওকে, আমার ডিবাগ হলো, ডিবাগ হয়ে গেল। প্রথমত আমি বলছি যে আমি যে ফাংশনটাকে কল করলাম সেটা কোথায় আছে, এটা F11 এর মাধ্যমে, যেমন স্টেপ ইনটুর কাজ হচ্ছে কি, এই যে এটা হচ্ছে স্টেপ ইনটু, স্টেপ ইনটুর কাজ হচ্ছে কি আমি যেই ফাংশনটাকে কল করতে চাচ্ছি সেটা কোথায় আছে, যেমন এই যে
আমি যে ক্যালকুলেট ফাংশনটা আছে সেই ক্যালকুলেট ফাংশনটা এটাই আছে। এখন এখানে অ্যাড এবি আছে। এখন এখানেও যদি আমি দেখি যে এটা কি কোনো ফাংশন, এখানেও কিন্তু একটা ফাংশন আছে, দেখেন ওইখানে চলে গেল। F11 এর কাজটা কিন্তু মেইনলি এইটা। এখন এইটা তো আমরা বুঝতে পারলাম। এখন আমি চাচ্ছি যে এইটার ব্রেক পয়েন্ট থাকবে না, ব্রেক পয়েন্ট থাকবে হচ্ছে এটা। এটা যেহেতু ফাংশনের ভিতরে কাজ করছে, তাহলে আমি যদি এখন F10 দিই তাহলে কিভাবে কাজ করবে। সো বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা কথা আছে, এটা আমি শেষ করে এরপর আপনাদেরকে বলছি। সো আমি সবার আগে কি করব, ডিবাগিং করব। ডিবাগিং করে এটা আসতেছে। এখন যদি আমি F10 দিই আমাকে লাইন বাই লাইন দেখাচ্ছে, দেখেন লাইন বাই লাইন দেখাচ্ছে। এটার কারণ কি, ফাংশনের ভিতরে আমি এভাবে দেখছি কিন্তু ফাংশনের বাইরে আমাকে ডিরেক্ট রেজাল্ট দিচ্ছে, তার কারণ কি। সো এটা একটু মাথায় রাখবেন, যদি আপনি F10 করে থাকেন, যদি আপনি ফাংশনের ভিতরে F10 মানে স্টেপ ওভার করে থাকেন, তখনও ফাংশনের ভিতরে যদি স্টেপ ওভার করে থাকেন তখনও লাইন বাই লাইন এক্সিকিউট করবে। কিন্তু যদি আপনি স্টেপ ওভারটা ফাংশনের বাহিরে করে থাকেন তখনও ডিরেক্ট আপনাকে কি করবে, রেজাল্টে নিয়ে কাজটা করে দেবে, একদম ডিরেক্ট সরাসরি যেই রেজাল্ট আউটপুট হতে চাচ্ছে সেটা করে থাকবে। এখন F10 যা F11ও কিন্তু তা। সেটা কিভাবে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই। যেমন আপনি আবারও কি করলেন, ডিবাগিং করলেন। ডিবাগিং করলেন, এখন আপনি যদি F11 এর চাপ দেন, ও হয়তো ওইখানে নিয়ে যাচ্ছে কারণ এই ফাংশনটা আপনাকে কল করতে হচ্ছে। কিন্তু যদি এখন আমি এইটা না দিই, ফর এক্সাম্পল এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, একটু ওয়েট, আমি এটা একটু দেখাচ্ছি কারণ কোড একটু নিশ্চয়ই ভুল দেখাবে জানা কথা। এখানে আর আমার কষ্ট করে এটা একটু অন্যরকম করতে হবে। জাস্ট আ মিনিট। সাম মাল্টিপ্লাই, এখানে আপনাদেরকে একটু অন্যভাবে করাই দেখাই, তাইলে আই গেস আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা একটু মুছে দিলাম। ওকে, সো আমি এখন চাচ্ছি যে এখানে একটা ব্রেক পয়েন্ট দিতে। ফর এক্সাম্পল এখানে আমি ব্রেক পয়েন্টটা দিলাম। এখন যেহেতু এটা ফাংশনের ভিতরে, এখন ফাংশনের ভিতরে দিতে গেলে আমার কি কাজ করে সেটা একটু দেখি। ওকে, ফাংশনের ভিতরে যদি আপনি F11 দেন, F10 তো দেখলেন, F11 দিলেন, এখানে আবার একটা ছোট্ট ভুল গেল মনে হচ্ছে, আমি একটু F5 দেই। ওকে, এখন যদি আপনি F11 দেন, এখানে একটা ইরর দিচ্ছে জানা কথা, অ্যাড ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, অ্যাড তো ডিফাইন নেই, উনি তো ঠিকই বলছে, এটা এই কারণে দিচ্ছে না। ওকে, প্রবলেম নাই, এ প্লাস বি, এখন আই গেস সমস্যা হবে না। ওকে, এখন যদি আপনি F11 যান, সরি, ওকে আর একটা বার দেখি, যদি এখন আপনি F11 যান, এখানে আচ্ছা আমি একটু পজ করে দেখি আরেকবার। এখন যদি আমি F11 যাই, দেখেন নেক্সট স্টেপে আসছে, নেক্সট স্টেপে আসছে, নেক্সট স্টেপে আসছে। F10 এবং F11 যদি ফাংশনের ভিতরে হয় ও লাইন বাই লাইন এক্সিকিউট করবে, কিন্তু F10 এর ক্ষেত্রে একটা ম্যাজিক আছে বা F11 এর ক্ষেত্রে ম্যাজিক আছে। যদি আপনারা ফাংশনের বাহিরে কাজ করেন তখন কি হবে, F10 এর ক্ষেত্রে যদি ফাংশনের বাহিরে কাজ করেন ও ডিরেক্ট আপনাকে রেজাল্ট আউটপুট করে দেখাবে, মানে রেজাল্টে নিয়ে যাবে ডিরেক্ট লাইনটা। আর F11 এর ক্ষেত্রে কি হবে, যদি ফাংশনের বাহিরে কাজ করেন ও আপনাকে ফাংশনের ভিতরে নিয়ে যাবে। আমি যদি আপনাকে একটু আরেকবার দেখাই, এই ক্লাসটি একটু বড় হচ্ছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে। ওকে, এখন দেখেন আপনি যদি F11 যেতে চান তখনও আপনাকে ফাংশনে নিয়ে যাবে, মানে আপনি যেইখানে ছিলেন সেইটা। যদি আপনার ভিতরে হয়, যদি আপনার ফাংশনের ভিতরে হয়, F10 এবং F11 লাইন বাই লাইন এক্সিকিউট করবে। বাট যদি আপনার ফাংশনের বাহিরে হয় তাহলে F10 কি করবে, F10 আপনার করবে হচ্ছে এই রেজাল্টটা ক্যালকুলেট করে, রেজাল্টটা ডিরেক্ট ক্যালকুলেট করে যে রেজাল্ট আসবে ওইখানে নিয়ে যাবে। আর F11 এর ক্ষেত্রে কি করবে, আপনাকে ডিরেক্ট ফাংশনে নিয়ে যাবে। আই গেস আমরা এটা আপনাদেরকে বুঝাইতে পারছি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু ডিবাগ করি।
সো FN শিফট F11 সেটা আপনার জিনিসটা বাদ দিয়ে দিলাম, যেটাকে আমরা বলা হয় যে স্টেপ আউট। বর্তমান ফাংশন শেষ করার পর যে ফাংশন কল হয়েছে সেখানে আবার ফিরে যাওয়াটাই সেটাই অ্যাকচুয়ালি কাজ করা বলে। আচ্ছা, সো আমরা যাবতীয় যা যা দরকার হয়তো আপনাদেরকে শিখাই দিয়েছি। তার আগে ছোট্ট একটা কথা, অনেকের কিবোর্ডে কিন্তু F1 F2 বা F11 F12 পর্যন্ত কোনো কাজ করে না। তারা কি করবেন? তারা একটা কাজ করবেন, আপনাদের FN এ ক্লিক করে দেখবেন কিবোর্ডের কন্ট্রোলের ঠিক ডান পাশে FN বলে একটা কিবোর্ডে একটা অপশন আছে, ঠিক FN এ ক্লিক করে F5 F6 F7 এ ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার ওই জিনিসটা তো সেম ভাবে কাজ করবে। কারণ অনেকের ক্ষেত্রে যেমন আমার ল্যাপটপে কি হচ্ছে F5 বা FA ওগুলা তো অন্য ধরনের কাজ করে, দ্যাটস ওয়াই আর কি আমি চাইলেও ওটা মানে কাজটা করতে পারি না। দ্যাটস ওয়াই আপনাদেরকে কি করতে হবে, FN এ ক্লিক করে F5 F10 F11 এ কাজ করতে হবে, তাহলে আপনাদের সুন্দর মতন কাজ করবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো নতুন টপিক নিয়ে আসবো, দেন সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর আজকে যেই টপিকটা আপনারা বুঝছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কোথাও যদি বুঝে নাও থাকেন তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বিকজ এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, যেহেতু আপনারা এখন প্রফেশনালিজমটা মেনটেন করছেন, দ্যাটস ওয়াই আপনাদেরকে অবশ্যই সব কিছু বুঝতে হবে। সো আশা করি আপনারা বুঝছেন, আর যদি নাও বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্র্যাকটিস করতে থাকেন, বিকজ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেথ অন ইয়ার সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।